আমার নাম চারিদিকে কেমন ছড়িয়ে পড়ছে, তাই না রে? হ্যাঁ, যা কাণ্ড কারখানা করো তুমি। পাঁচু, হোয়াট কাণ্ড অ্যান্ড হোয়াট কারখানা! একদিন দেখবি সারা পৃথিবীতে আড্ডা গুরু নামে আমার নাম ছড়িয়ে পড়েছে, সঙ্গে ছবিও। অলবাট, ইয়েস। তখন দেখবি তোদের কেমন গব্ব হবে। পৃথিবী বিখ্যাত আড্ডা গুরু সারা জীবন থেকেই আড্ডা মেরে গেল, একখানা ক্লাব ঘরও তো কপালে জুটলো না। পাঁচু, তুই কিন্তু আজকে আমার বিরুদ্ধে অ্যান্টিবডিক্যালি কথা বলছিস। পাঁচু তো ঠিকই বলছে গুলটে মামা, তুমি একটা ক্লাব ঘরের ব্যবস্থা করতে পারলে না। একটা ক্যারাম বোর্ড যদি থাকতো। ঠিক ঠিক গুলটে মামা, একটা অন্তত ক্যারাম বোর্ড কেনার ব্যবস্থা করো। হ্যাঁ গুলটে মামা, দেখবে ক্যারাম থাকলে আমাদের আড্ডার সদস্যও বাড়বে। বলছিস? হ্যাঁ গুলটে মামা। ওরে গলতপুরের ক্যালটাবুলাস বলদের দল, এত যে ক্যারাম ক্যারাম করছিস, ক্যারাম কি তোরা খেলতে পারিস? হ্যাঁ তুমি পারো। ঘটন, তোর এই সন্দেহবাতিক স্বভাবটা চেঞ্জিং কর বলে দিলাম। আমাকে বলছি আমি নাকি ক্যারাম খেলতে পারি না। ওরে, আমাকে ক্যারাম খেলার জগতে বিস্ময় প্রতিভা বলা হয় রে। হ্যাঁ রে, একটা সময় সারা পৃথিবীতে ঘুরে ঘুরে ক্যারাম খেলে বেড়াতাম। কত দেশে যে আমি এই খেলাটা চালু করেছি তার কোনো ইয়ত্তাই নেই। ফুটবলে জাদুকর যেমন পেলেকে বলা হয়, তেমন আমাকে বলা হয় ক্যারামের জাদুকর কেলে। কেলে? তুমি তো ভালোই পড়ছে দেখছি গুলটে মামা। কে রে পাঁচু? ওরে সবাই হাত দিয়ে ক্যারাম খেলে, আমি কিভাবে খেলি জানিস? কিভাবে? ফু দিয়ে। আরে হ্যাঁ রে, স্ট্রাইকারে হাতই দিতাম না, শুধু ফু দিতাম। ক্যারামের 4টে পকেট বাদ দিয়েও আমি আশেপাশে সবার পকেটে গুটি ঢুকিয়ে এক দানেই খেলা শেষ করে দিতাম। গুলটে মামা কি জয়! ও গুলটে মামা, আমাদের একটা ক্যারাম বোর্ড জোগাড় করে দাও না। আরে জোগাড়ের কি আছে, কিনে ফেললেই হলো। টাকা কে দেবে? কেন? গোবিন্দ গুছাইত। ঘন্টা দেবে। হোয়াট ঘন্টা? ভেন্ডি, ঘন্টা তুলে কথা বলবি না বলে দিলাম। চল এক্ষুনি দেখ কিভাবে টাকা আদায় করতে হয়। আবার? ইয়েস, হতাশ হবি না রে পাঁচু, হতাশ হবি না। চলে আয় আমার সঙ্গে। গুলটে মামা। মানে কথা, ব্যবসার অবস্থা যে দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। ওরে লোকজন কি গুড় খাওয়া বন্ধ করে দিল নাকি? মানে কথা। গোবিন্দ মেশমশাই, গোবিন্দ মেশমশাই। উজবুকের দল আবার কি মতলবে? পায়ে ধুলো দিন মেশমশাই। ওই, তোদের আসল মতলবটা কি খুলে বল দেখি। ভেরি ধার্মিক মতলব ঝোলা, ইয়ে মানে গোবিন্দ মেশমশাই। হাইলি পবিত্রাধীন পবিত্রাস, পবিত্রাসু টাইপের মতলব। ওই, এসব আবার কি বলছিস রে? মানে কথা, ব্যবসার সময় মস্করা? এ মা, এত সিরিয়াসটিক ব্যাপার নিয়ে কেউ মস্করা করে মেশমশাই? ওই, তোদের উদ্দেশ্যটা কি বলবি নাকি মানে কথা হরিবল দারোগাকে ফোন করবো? না মানে মেশমশাই, পাপ হয়ে যাবে, আপনার মহা পাপ হয়ে যাবে। বাপ মানে কথা, তোরা কি করতে চাইছিস বলতো? অশ্বমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। কি কি করবি মানে কথা তোরা? আগে মেশমশাই, অশ্বমেধ যজ্ঞ, মহাযজ্ঞ। যেভাবে আমাদের গলদপুরে ব্যবসায় সবার লস হচ্ছে, সবার মঙ্গলের জন্য আমি একটা অশ্বমেধ যজ্ঞ করব ভাবছি। আরে কত কষ্ট করে আপনারা ব্যবসা করেন, লস খেলে আমার কষ্ট হয় না বুঝি? তাই আমি এত বড় একটা যজ্ঞের আয়োজন করিতে চলিয়াছি। ও তাই বুঝি? মানে কথা, তা অশ্বমেধ যজ্ঞে তুই ঘোড়া কোথায় পাবি? ঘোড়া? ঘোড়া কোথা থেকে? ও ইয়ে মানে মেশমশাই কিনবো। 1000-5 টাকায় একটা মেজো খাটো টাইপের ঘোড়া হয়ে যাবে মেশমশাই। হ্যাঁ, ঘোড়াটা তো বেশি দূর ছুটবে না, আশেপাশের কয়েকটা পাড়া ঘুরিয়ে নিয়েই চলে আসবো। মানে কথা, এ তো বেশ খরচার ব্যাপার। তা তোদের টাকা কে দেবে? কেন আপনি?
না মানে এই 1,000-5,000 টাকা দিয়ে শুরু করুন। পরে আরো কিছু লাগলে না হয় দেখা যাবে, কি বলিস তোরা? ওই এত বড় সাহস, মানে কথা 1,000-5,000 টাকা নিতে এসেছিস আমার কাছে? বের হ, নয়তো আমি এক্ষুনি হরিবোল দারোগাকে ফোন করব। এই দেখো, এই সব পবিত্র ব্যাপারে আবার পুলিশ কেন? যজ্ঞ তো করবে পুরোহিত, মানে পাঁচুর বাবা ষষ্ঠী পুরোহিত। এই চল তোরা ওনাকে বলি গিয়ে, কত কাজ, চল চল চল। মেসোমশাই খুশি হয়ে দক্ষিণা যা 4-5 টাকা দেবে তাই নিয়ে নিস। আসি মেসোমশাই। হতচ্ছাড়া উজবুক উড়নচণ্ডী, মানে কথা বলে কিনা অশ্বমেধ যজ্ঞ করবে। ধ্যাৎ! ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না গুলটে মামা? তুমি এমনি অর্ডিনারি যজ্ঞ বলতে পারতে, একেবারে ফাঁস করে অশ্বমেধ যজ্ঞ বলতে গেলে কেন? ব্যাপারটা যে ঘোড়া পর্যন্ত চলে যাবে সেটা তো বুঝতে পারিনি রে। কি অশ্বমেধ যজ্ঞে তো ঘোড়া লাগে, অশ্ব মানে তো ঘোড়া। ইয়ে মানে ভেন্ডি, তুই কি ভেবেছিস আমি জানি না অশ্ব মানে যে ঘোড়া? ভুলে যাস না, আমি সংস্কৃত মিডিয়ামে ছোটবেলায় পড়েছি। সংস্কৃতে ঘোড়াকে ঘোষং বলে, জানিস? হ্যাঁ, না তো। তা জানবি কি করে? অশ্বডিম্ব টাইপের বলদ। ধুর, মাঝখান থেকে আমাদের ক্যারাম বোর্ড কেনাটাই ভন্ডুল হয়ে গেল। এত তাড়াতাড়ি হতাশ হয়ে পড়িস না পাচু। মনে রাখিস, বিশ্বাসে মিলাবে বস্তু, হতাশে বহু দূর। আমার উপরে বিশ্বাস রাখ। ঘটনাটা কোথায়? আড্ডা এত লেটিং করে এলে যে ফাইন বসাতে হবে দেখছি। ওই তো ঘটন। খবর আছে, খবর আছে, খবর আছে। সর্বনাশী খবর নাকি দুঃখনাশী? মাঝামাঝি। আরে খবরটা কি বলবি তো? হেড স্যার নটুবাবু কর্নেল নিবারণ ঢোলকে 5,000 টাকার নগদ পুরস্কার আর গলতপুর চক্র পদক দেবে। কেন? আরে কর্নেল স্যারের সাহসিকতার জন্যে। হোয়াট? কর্নেল বাবু আবার কিসের সাহস দেখালো? সারা জীবন কর্নেল স্যার সাহসের সঙ্গে দেশের শত্রুদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছেন, তাই। আর তাই ফস করে 5,000 টাকা পুরস্কার ঘোষণা করে দিল হেড স্যার। তাতে তোমার কি? সেই হিসেবে ধরলে তো আমাকে 50,000 টাকা দিতে হয়। কেন? ওরে গলদপুরের পচা গোবর পোড়া বলদ পাঁচু, ওই নিবারণ বাবু সেনাবাহিনীর একজন কর্নেল ছিলেন, আর আমি ছিলাম সেনাপতি। আমার আন্ডারে এমন 100-5 কর্নেল যুদ্ধ করতো, বুঝেছিস? পার কর্নেল 100 টাকা ধরলেও 50,000 টাকা আমি পাই। আর তোদের অন্তত 50টা ক্যারাম বোর্ড আমি কিনে দিতে পারি। হ্যাঁ, এসব কি বলছো তুমি? তুমি আবার কার সেনাপতি ছিলে গো? কবেই বা ছিলে? সে বহু বহু বছর আগে। আমি তখন দেশে দেশে ঘুরে ক্যারাম খেলা চালু করেছি, বুঝেছিস? এভাবেই আমি একদিন পৌঁছে গেলাম সুদূর বন্ধ পর্বতের পেছনে অবস্থিত একটি ছোট্ট দেশ, বুলু গলুস্তানে। জয় গুরু। বুলু গলুস্তানের রাজা ছিলেন নবাব বকবক খাঁ। বকবক খাঁ? হ্যাঁ রে, সেই বকবক খাঁ তো আমার কাছে ক্যারাম খেলা শিখে ভারী খুশ। ওরে বাবা রে। জিত গিয়া, জিত গিয়া, জিত গিয়া। কিন্তু এখানে যুদ্ধ কোথায় গুলটা মামা? ওরে গলদপুরের অধৈর্য বলদ ঘটনা, যুদ্ধ তো এবার লাগবে। তারপর তারপরে তো খুশি হয়ে নবাব বকবক খাঁ সারাদিন আমার সঙ্গে ক্যারাম খেলতে লাগলো। রাজ্য শাসনের দিকে কোনো মনই নেই। নবাবের গিন্নিও রাগ করে বাপের বাড়ি চলে গেলেন। নবাবের ক্যারাম খেলার নেশা তবুও থামে না। আর সেই সুযোগে পাশের রাজ্যের রাজা হিন্দিবুল্লাহ খাঁ সেনাবাহিনী নিয়ে আক্রমণ করে বসলো বকবক খাঁয়ের রাজ্যে। ইস, ক্যারাম খেলার জন্য যুদ্ধ? হ্যাঁ রে, আমার কাছে খেলা শিখেছে না, সেই জন্যে। তারপর কি হলো? তারপর তো ঘটলো সেই ভেরি ক্যালটাবুলাস কেস। বকবক খাঁ তো ভড়কেই গেল। এদিকে হিন্দিবুল্লাহ খান সেনাবাহিনী চলে এসেছে, ওয়েট করছে যুদ্ধের জন্যে। বকবক খাঁ সেনা পাঠায়নি কেন? আরে পাঠাবে কি করে? সেনাপতিও তো যুদ্ধ করতে চাইছিল না, সেনারাও সব বেঁকে বসেছিল। কেন? 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 ক্যারামের নেশা ধরে গেছিল তো। সেনাপতি ক্যারাম খেলছে, সেনারাও সবাই ক্যারাম খেলতে ব্যস্ত, যুদ্ধে আর কে যায়? জয় গুরু। তার
তারপর যুদ্ধ তাহলে হলো না, বক বক ধরা দিল। আরে না রে চান্দোলা বলদ ভেন্ডে। তাহলে কি হলো, যুদ্ধে কে গেল? কেন আমি? হ্যাঁ রে, বকবক খাঁর ওই বিপদে আমি পাশে গিয়ে দাঁড়ালাম। তোরা তো জানিস আমার পাশে দাঁড়ানোর একটু স্বভাব আছে। তারপর তুমি কি করলে? বকবক খাঁর সেনাপতি হয়ে গেলাম আমি। সৈন্যরা তো সবাই ক্যারাম খেলছিল, তোমার সঙ্গে যুদ্ধে গেল কারা? কেউ নয়, আমি একা। তোরা তো জানিস আমার কি সাহস। হ্যাঁ হ্যাঁ, খুব জানি খুব জানি। সেই সাহসে ভর করেই আমি একাই যুদ্ধে চলে গেলাম। ধ্যাঁ, ধ্যাঁ, ধ্যাঁ। ঘটনা মিউজিকটা পরে দে, এখনো কিন্তু যুদ্ধ শুরু করিনি আমি। কখন শুরু করলে? আমি তো গিয়ে দেখলাম হিন্দিবুল্লাহ খাঁর সমস্ত সৈন্যরা যুদ্ধ করবার জন্য ওয়েট করছে। ওরা প্রায় 12,000 আর আমি একা। হ্যাঁ রে, কি করি কি করি এমন ভাবতে ভাবতে হঠাৎ লক্ষ্য করলাম হিন্দিবুল্লাহর সেনারা সবাই লাল জার্সি পরে যুদ্ধ করতে এসেছে। তাতে কি হলো? সেইখানেই তো এই গুলটেকা আসলি খেলে রে। আমি দৌড়ে বকবক খাঁর কাছে গেলাম, বললাম আমাকে কিছু ষাঁড়ের ব্যবস্থা করে দিন। কি কিসের ব্যবস্থা? সার? হ্যাঁ, ষাঁড়, শক্স। ওটা অক্স হবে গুলটে মামা। তাড়াহুড়োয় তখন অটা স হয়ে গিয়েছিল। সে যাই হোক, বকবক খাঁ সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল রাজ্যে যত ষাঁড় আছে সব কটাকে দেশের সেনাবাহিনীতে যোগ দিতে। সঙ্গে সঙ্গে 1010 ষাঁড় জোগাড় হয়ে গেল। ওই রাজ্যে এতগুলো ষাঁড় ছিল? তাতে তোর কি রে হিংসুটে বলদ ঘটনা? তারপর 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 কি দিলাম ওই ষাঁড়ের দলকে হিন্দিবুল্লাহ খাঁর সেনাদের বিরুদ্ধে লেলিয়ে। ষাঁড়ের দল ছু! ব্যাস, হিন্দিবুল্লাহর সেনাদের জার্সির লাল রং দেখে ষাঁড়গুলো চেটে গেল, দিল ছুট, শ্যাকল্যান্ড ভণ্ড অবস্থা। ষাঁড়ের গুতো খেয়ে হিন্দিবুল্লাহর সেনারা তো যে যেদিকে পারছে দৌড় মারছে। ব্যাস, যুদ্ধে জিতে গেলাম আমরা। আর ওই ষাঁড়গুলো কোথায় গেল? যুদ্ধ শেষ, জিতে গেছি। তোর ওই ষাঁড়গুলোর খোঁজ নেওয়ার এত দরকার কি শুনি ঘটনা? হয়তো যে যার বাড়ি চলে গিয়েছিল। বাবা, এ তো বিরাট ব্যাপার। তাহলে এবার তোরা বল, ওই কর্নেল টোটাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করে 5,000 টাকা পেলে আমি একা যুদ্ধ করে 50,000 টাকা পাবো না কেন? কারে সাহস বেশি হলো তাহলে বল? ঠিক ঠিক ঠিক। তাহলে তো এক্ষুনি হেড স্যারকে ঘটনাটা বলা দরকার। ঠিক, ঠিক ঠিক। ঠিক। তাহলে চলো সবাই। হেড স্যারকে কিন্তু ঘটনাটা তোরাই বলিস। নিজের মুখে নিজের সাহসিকতার কথা বলাটা আমার ঠিক শোভা পায় না, বুঝলি? ঠিক আছে ঠিক আছে, চলো তো আগে। উল্টে মামা। কি বক বক্ষার সেনাপতি? মস্করা করার আর জায়গা পাও না। আউট আউট, বেরিয়ে যা বলছি। কি স্যার, খোঁচে গেলেন কেন? আমাকে দেখে কি সেনাপতি সেনাপতি মনে হচ্ছে না? তোর সেনাপতির কাঁথায় আগুন। তোরা বেরোবি নাকি আমি পুলিশ ডাকবো? কি কি মুশকিল। না না, এর মধ্যে আবার পুলিশ কেন? পুলিশ দিয়ে কি যুদ্ধ হয় নাকি? এত বড় সাহস আমার কাছে এসেছে এই সব উজবুকি গল্প বলতে। এই তো বললেন আমার কত বড় সাহস। স্যার, কর্নেলকে সাহসিকতার পুরস্কারটা দেওয়ার আগে আমার সাহসটার কথাও একবার আপনি ভেবে দেখতে পারতেন স্যার। ঠিক আছে, আমিও দেখবো তোর কত বড় সাহস হয়েছে। এই চল রে তোরা, স্যার ব্যাপারটা দেখবেন বলছেন। ঠিক আছে চল, স্যারকে একটু ভাবতে দে, আর বিরক্ত করিস না তোরা। ঠিক আছে স্যার, আমরা তাহলে এখন আসছি। এর একটা বিহিত করা দরকার। গলদপুরে যে এই উজবুকটার জন্য আর থাকাই যাচ্ছে না। এই বলহরি দারোগাকে দিয়ে কিচ্ছু হবে না। এবার আমাকে অন্য উপায় বার করতে হবে। হ্যাঁ, অন্য উপায়। হেড স্যার তোমাকে সেনাপতি হিসেবে মানতেই চাইলেন না? ওই কর্নেল নিবারণ ঢোল সব সময় সেনাবাহিনীর ড্রেস পরে থাকে, আর আমি আছি নর্মাল মানুষের ড্রেসে, তাই পাত্তা দিল না তো। ঠিক আছে, হেড স্যার যদি দইয়ের ঘোল হয়, আমিও তাহলে বাঘা বোতল। ওটা বুনো ওল আর বাঘা তেঁতুল হবে গুলটে মামা।
সে যাই হোক, তোরা এখন যা তো, বাড়ি যা। বিকেলে নড়ার চায়ের দোকানে দেখা করতে হবে কিন্তু আমাদের সবাইকে, কথাটা যেন মনে থাকে। নন্দ ভন্ড গুলছে বাবু কোথায় গেল বলো দেখিনি পাশু ভাইপো। সেটাই তো বুঝতে পারছি না গো। আরে ওইটা কে আসছে? বিনা পয়সায় খাইব না এক কাপ চাও। এসব কি সেজেছ গুলটে মামা? সেনাপতি। এমন বিশ্রী সেনাপতি সেজে বিনে পয়সায় চা খাবে নে বলতেছে। যাক, আমার তবে লাভ হয়েছে। নবাব বকবক খার সেনাপতির কাছে তুই লাভ ক্ষতির হিসেব দেখাচ্ছিস? আমি বিনা পয়সায় এক কাপ চা খাবো না বলেছি, 2 কাপ চা তো খেতেই পারি নাকি? এই যে যা ভেবেছি আমি, তা আপনি কার সেনাপতি সেজেছেন কি বিশ্রী দেখতি। নবাব বকবক খান। তা গুলটে মামা, তুমি এমন পোশাক পরে এসেছো কেন? চল এবার হেড স্যারের কাছে, সেনাপতির ড্রেসে এবার আমাকে দেখুক। ওই নিবারণ বাবু ও কর্নেলের ড্রেস পরা, আর আমিও সেনাপতির ড্রেস পরা। একেবারে শেয়ানে শেয়ানে যুদ্ধ হবে, বুঝেছিস? আসল যুদ্ধ তো এবার নাগবে, হরি বল। তোর ওই আমি থামাবি নাকি আমি? আমি সাহসী সেনাপতি, ষাঁড় দিয়ে লড়াই করে যুদ্ধ জয় করেছি, ওই পুরস্কার আমি পাইবো। ঠিক আছে, তবে পরীক্ষা হয়ে যাক। কিসের পরীক্ষা? কার সাহস বেশি, তোর না ওই কর্নেল নিবারণ ঢোলে? ঠিক আছে, বলুন কার সঙ্গে যুদ্ধ করিতে হইবে? না 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 না, যুদ্ধ টুদ্ধ নয়। ওই ভুবনগোলা গ্রামে যে পুরনো রাজপ্রাসাদটা আছে, সেখানে গিয়ে তোকে আজ রাতটা কাটাতে হবে। তারপর যাবে ওই কর্নেল। আমি দেখব কার সাহস বেশি। রাজপ্রাসাদে রাত কাটানো আমার তো কতদিনের অভ্যাস, আপনি জানেন না। এটা কোনো কাজ হলো? কর্নেল এবার বুঝবে ঠেলা। শুনেছি রাতেও নাকি ওর পোষা বিড়ালটা ছাড়া শুতেই পারে না। ঠিক আছে, আজ রাতেই সেটা বোঝা যাবে। এই নেন গুলটে বাবু, রাজপ্রাসাদে যাওয়ার আগে আমার হাতে শেষ এক কাপ চা খেয়ে যান, পয়সা দিতে লাগবে নে। নড়া, তুই এমন ভড়কামি কথা বললে কিন্তু আমি চা খাবো না বলে দিলাম। এই দেখেন, এই দেখো গো পাশু ভাইপো, আমাদের এই নন্দ ভন্ড গুলটে বাবু এখনই কেমন ভরকে গেছে। নড়া, এই নে তো চাই গেলাস, আমি গেলুম এবার। যাও গুলটে মামা যাও, কাল সকাল সকাল সশরীরে ফিরে এসো কিন্তু। শাশুড়ি রে, ইয়ে মানে তুইও কি সন্দেহ করছিস? তাও আমাকে তোরা যেতে দিবি পাঁচু? আটকাবি না? না না, ক্যারাম কিনতে হবে গুলটে মামা, তোমার সাহসের উপরে আমাদের ভরসা আছে। আমার তো আমার উপরে নেই। শুনেছি ওই রাজপ্রাসাদে একবার যে ঢুকিছে, সে বের হবে কি নে সে ভরসাও ঠিকঠাক নেই গো। একি তুমি এখনই ভয় পেয়ে গেলে গুলটে মামা? কভি নেই, কভি নেই। আমি যাই তাহলে। হ্যাঁ, যাও। এই গেলাম কিন্তু। বললাম তো যাও। কাল সকালে তাহলে দেখা হচ্ছে। কি জানি দেখা হবে কি নে, হরি বল। হরি বাবা গো, কেন যে সেনাপতি হতে গেলাম? আমি আর ভেতরে ঢুকবো না বাবা, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। ভোরবেলায় পাড়ায় গিয়ে বলবো রাজপ্রাসাদের ভেতরে খুব মশা ছিল। এই যাই, এইবার পাড়া। সেনাপতি গুলটে গুঁজি, এই তুমি আবার কে? নবাব বকবক খাঁর খাস প্যাদা, নবাবজি আপনাকে অন্দরে ডাকছে। কি কি কি
বাক্কা আমাকে অন্দরে মানে ওই প্রাসাদের ভেতরে ডাকছে। না না, আমি যাব না। আমি আমার এখন অনেক দেরি হয়ে গেছে, বুঝেছো? আমাকে এখন বাড়ি যেতে হবে। কাল সকালে এসে দেখা করবো পেয়াদাজি। कभी नहीं नवाब का हुकुम तामील करते ही হবে চলুন আমার সাথে। কি বাক্কা কি সত্যি এখানে থাকে নাকি? আমি গেলাম রে, আমি গেলাম। আমি বাড়ি যাব। আপনি কে স্যার? নবাব বক বক খান। বাক 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 বাকুম বাকুম বাক বাক বাক। খামোশ! তোর এত বড় সাহস, আমার নাম নিয়ে ঝুট কথা বলছিস? আমার নাম ঘুরে আবার 5,000 টাকা হাতানোর মতলব করছিস? বিশ্বাস করুন স্যার, আমি বুঝতে পারিনি আপনি যে আমাদের গলতপুরের পাশের পাড়াতেই থাকেন। আমি কি করে বুঝবো বলুন? খবরটা চলে যাবে আপনার কাছে। বক 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 বকুম 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 বক 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 বকুম বকুম বকুম। ও গুলটে মামা, জ্ঞানে ফেরো, আর ভয় নেই, সকাল হয়ে গেছে। ভূত বক বক ভূত। আরে না না গুলটে মামা, ওসব হেড স্যারের সাজানো নাটক। চাঁদপুরার নাটকের দলকে বরাত দিয়েছিল তোমাকে ভয় দেখানোর জন্য। তোমার গল্পেই হেড স্যার তোমাকে টাইট দিয়েছে। আমি আর সেনাপতি হব না রে ভাই। তাহলে ক্যারাম বোর্ড কিনবো কেমন করে? তুমি ক্যারাম খেলবে না? না রে ভাই যুগন, আমি আর ক্যারাম খেলবো না। তাহলে তুমি কি খেলবে গুলটে মামা? ভাবছি এবার থেকে লুডোই খেলবো। হ্যাঁ রে।